কোথাও যাবি না। এই কথা বলে যখন তুই নদীর ঘাটে চলে গেলি, তখন তোর বাচ্চা হঠাৎ করে ঘুমিয়ে যায়। তার ঘুমন্ত অবস্থা দেখে আমিও ঘুমিয়েছিলাম। তারপর অর্ধেক হতে না হতে ক্ষুধার যন্ত্রণা হাউ মাউ করে কান্না শুরু করে। কি বলছিস মা? আমা, তখন জ্বর বড্ড ক্ষুধা লেগেছিল। আমি অনেকবার চেষ্টা করে তোর সন্তানের কান্না থামাতে পারি। তখন বুঝতে পেরেছিলাম ওরা শিশু বাচ্চা, ওর পেটে যে এক ফোঁটা দুধ এখনো যায়নি, তাহলে তো ওভাবে কান্নাকাটি করলে মারা যাবে। তাই আমি চিন্তা ভাবনা করে তোর সন্তানকে আমার দ্বারাই রেখে তোর কথা না শুনে আমি তোকে যে খুঁজতে গেছিলাম ওই নদীর কিনারা। কোথায় মা? ওই নদীর ঘাটে গিয়ে তন্ন করে খুঁজে আমি তোকে কোথাও দেখতে পাইনি। তারপর তখন তোকে দেখতে না পেয়ে আমি আমার দ্বারাই ফিরে আসি। এসে দ্বারাই ফিরে আসতে না আসতে আমি কি দেখেছি জানিস রে মা? কি দেখেছো মা? ও মা, বলো। তোর বুকের বাণী, আমার বুকের বাণী, তোর নারী চিরাধন আমার নারী চিরাধন, নয়নের মণি, নয়নের মণি, তোর একমাত্র সন্তান আমাদের আমি তোমার কথা বিশ্বাস করছি না। আমি তোমার কাছে অপরাধ করেছি। আমি তো তোমাকে বারবার বলেছি আমার আসতে বিলম্ব হয়েছে মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি আমার বেটাকে আমার কাছে দাও মা। আমি একে একে বাবাকে তোমার মুখে দেখতে পাচ্ছি রক্তে মা। ওরে বাবা গেরি, আমি তো বিশ্বাস করে আমার বেটাকে তোমার কাছে রেখে গিয়েছি। তাহলে তুমি আমার বেটাকে খেয়ে ফেলেছো মা। তুমি তো দয়া করে আমাকে আশ্রয় দিয়েছিলে, তুমি আমাকে ধরে খেয়ে ফেললে না কেন? আজ আমার মুখের রক্ত দেখে বলছিস এটা তোর সন্তানের রক্ত না? এটা কিসের রক্ত জানিস? কিসের রক্ত? তোকে যখন খুঁজতে গেছিলাম ওই নদীর কিনারায়, আমি তোকে একটি কথা বলবো, বলবি? তোরা যাতে মনীষী হলে তোদের পেটে যদি ক্ষুধা থাকে, তাহলে কি আমাদের পেটে ক্ষুধা নেই? তাই যখন তোকে খুঁজতে গেছিলাম ওই নদীর কিনারায়, আমার সম্মুখে যেতে ছিল একটু হরিণের বাচ্চা। সেই হরিণের বাচ্চাকে ধরে আমি আহার করেছিলাম। তারই রক্তের দাগ আমার মুখে লেগে আছে। এটা তোর সন্তানের রক্ত না। তুমি আমার বেটাকে খেয়ে ফেলেছো না, আমি কখনো তোমার কথা বিশ্বাস করব না। আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম? এই হতভাগাকে আমার কাছে আশ্রয় দিয়ে আমি দুঃখিনীকে বলছি আমি তার সন্তানকে আহার করিনি। তাহলে কেন চুপ করে বসে আছো? এমন কি অপরাধ করেছিলাম তোমার কাছে সে যে আমাকে বারবার মিথ্যা অপরাধী বানিয়ে যাচ্ছে? না, তুই যখন আমাকে বারবার মিথ্যা অপরাধী বানিয়ে যাচ্ছিস, আমি তোর কাছে আর থাকবো না। আমি তোর কাছ থেকে চিরদিনের জন্য চলে যাব। যাবার সময় তোকে একটি কথা বলে যাই, আমি যখন তোকে ছেড়ে চলে যাব, আমার মতো হাজার ভাগ রয়েছে এই বনমাঝে, তারা তোকে পেলে খেয়ে ফেলবে। ও মা, তুই একটিবার বিশ্বাস কর, আমি তোর সন্তানকে হারিয়ে ফেলেছি। আর যদি তুই মারা যাস, তাহলে তোর সন্তানকে আর খুঁজে পাবি না মা। আমি চলে যাচ্ছি। এই হতভাগা মাকে একটিবার ক্ষমা করে দিস মা। আমি যাচ্ছি মা। বিদায়, বিদায়, বিদায়। মেহেরবানি খোদা,
বাঘিনী যদি আমার বেটাকে খেয়ে ফেলত, তাহলে এমনি করে গাছের সঙ্গে মাথা গুটে মরতে পারতো না। তাহলে আমার বেটার সন্ধান কে বলে দিবে? তোমরা তোমরা কি পারবে? তোমরা কি পারবে আমার বেটার সন্ধান বলে দিতে? এই পৃথিবীতে যে মা বাবা সন্তান হারিয়ে ফেলেছে, একমাত্র সেই মা বাবাই তো জানে সন্তান হারানোর ঠিকই ব্যথা। আর যারা জোরের ভাইকে হারিয়ে ফেলেছে, তারাই তো জানে জোরের ভাই হারানোর ব্যথা। আর যারা গুরু গোসাইকে হারিয়ে ফেলেছে, তারাই তো জানে গুরু হারানোর ব্যথা। আজ আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। আজ আমি বুঝতে পারছি যে সন্তান হারানোর ঠিকই ব্যথা। ইয়াহা
নয়নের তার
ও বাবা বাগে বাগের তার ঘরের সুবাস ও ও নারীর এই শোভা কোলের শেষ অচল ভৈরা নারীর শোভা কোলের শিশু অচল ভৈরা সম্মানিত সুধী, আপনারা কি স্বামী আপনি গিয়েছেন বাণিজ্য করতে কিন্তু এত তাড়াতাড়ি কি বাণিজ্য করে আনলেন স্বামী শোনো বেগম, মেহরবানে খোদা আমাকে যে বাণিজ্য মিলে দিয়েছে এর চাইতে বাণিজ্য আর হতে পারে না। এ কি বলছেন স্বামী আপনার নৌকা দেখছি খালি আপনি এত তাড়াতাড়ি কি বাণিজ্য করে আনলেন স্বামী শোনো বেগম, তুমি একটিবার আমার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে মেহরবানে খোদা আমাকে কেমন বাণিজ্য দিয়েছে। দেখো এ কি স্বামী আপনি গিয়েছেন বাণিজ্য করতে কিন্তু আপনি এই সন্তান পেলেন কোথায় শোনো বেগম, বাণিজ্য করতে গিয়ে হঠাৎ আমার নৌকাই থেকে মিষ্টি পানি ফুরায় যায়, আর মিষ্টি পানির সন্ধান করতে মানিকি মাছ গিয়েছিল কোকাবের বনে, আর সেখানে গিয়ে দেখতে পায় বাঘিনীর ডেরায় এই মাছমের সন্তান, তাই মানিক মাছ এনে আমার কোলে তুলে দিয়েছে। স্বামী আপনার কথাগুলো আমার কিছুই বিশ্বাস হচ্ছে না আপনি গিয়েছেন বাণিজ্য করতে আমার মনে হয় আপনি ওখানে গিয়ে একটি বিবাহ করেছেন আর সেখানে একটি ছেলে সন্তান হয়েছে আর সেই ছেলেটিকে নিয়ে আপনি দেশে ফিরেছেন মুখ সামনে কথা বলো, অযথা কথা কেন বলেছ? আমি যা বলেছি সত্য বলেছি, আমি কোনো দায়ের গ্রহণ করি নেই। এই মানিক মাছি আমার কোলে তুলে দিয়েছে, তাই আমি বলছি ওকে যখন আমি সন্তান হিসাবে আমার বক্ষে ধারণ করেছি, তুমি একবার ওকে কোলে লও। না স্বামী আপনি তো জানেন স্বামী আপনি যখন বাণিজ্যতে যান আপনি আমাকে 5 মাসের গর্ভবতী রেখে যান আর মেহেরবান ওই খোদা আল্লাহর কৃপায় 10 মাস 10 দিন যখন পূর্ণ হয় তখন আমার গর্ভে একটি ছেলে সন্তান হয় আমি সেই ছেলেকে নিয়ে লালন পালন করতে ব্যস্ত আর আমাদের সন্তানকে আমি কিছুতেই লালন পালন করব না অনেক বলেছ, অবৈধ সন্তান বলেছ। তুমি কি জানো আমার মতো একটি পিতা ওকে জন্ম দিয়েছে, হয়তো তোমার মতো একটি মা ওকে গর্ভে ধারণ করেছে। তাই আমি বারবার বলার সত্য তুমি একই কথা বলে যাচ্ছ। তাহলে তুমি থাকো তোমার গর্ভের সন্তান নিয়ে, আর এই সন্তানকে আমার বক্ষে ধারণ করে আমার দুটি চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। স্বামী স্বামী আমি আপনার সঙ্গে একটু রহস্য করছিলাম তাই আর আপনি যদি চলে যান তাহলে বিষয় সম্পত্তি কে দেখাশোনা করবে স্বামী ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে সন্তানটি আমার কাছে দিন
তুমি কি সত্যি বলছো? হ্যাঁ স্বামী। মায়ের মর্যাদা ওকে তুমি দিবে? বেশ, লও। বেগম, স্বামী, বলো। আপনি বাণিজ্য করে এসেছেন, আপনি বড় ক্লান্ত, তাই এই মুহূর্তে আপনি বিশ্রাম করে চলে যান। তুমি ঠিকই বলেছো, আমার এই শরীরটা অনেক ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। তাই আমি দেখো কিছু বলবেন স্বামী? বিশ্রামে কক্ষে যাবার পূর্বে আমি তোমাকে একটি কথা স্মরণ করে দিতে হ্যাঁ চাই। বলুন বলুন। তুমি সর্বদাই মনে রাখবে, তোমার উদার হতে যে সন্তান হয়েছে তাকেও যে আদর যত্নে তুমি মানুষ করবে, তাও সন্তানকে একইভাবে আদর যত্নে মানুষ করবে। আর আমি দূর থেকে যদি জানতে পারি ওর প্রতি কোনো অমর্যাদা করা হয়েছে এই নিজের সদাগর, সেদিন তোমাকে ক্ষমা করবে না। স্বামী! আপনি জানেন না স্বামী, আপনার এই অবাধ্য সন্তানকে আমি কোলে তুলে নিয়েছি বলে ওকে আমি মায়ের মর্যাদা দেব। কিন্তু না স্বামী, ওকে আমি কখনোই মায়ের মর্যাদা দেব না। এই অবাধ্য সন্তান, তোকে আমি এমন ভাবে লালন পালন করব, তুই বড় হলে বুঝতে পারবি কাকে বলে সৎ মা। স্বামী, দেখো আমাদের দুটি সন্তান, আপনি একজন গণক ঠাকুর ডেকে ওদের নাম রাখার ব্যবস্থা করুন। ঠিকই বলেছ, আমি তো ভুলে গেছিলাম ওদের নাম রাখার একান্ত প্রয়োজন। তাই তুমি অন্তঃপুরে চলে যাও, আমি ভালো একটি রাজ জ্যোতিষী ডেকে আমার দুটি সন্তানের নাম রাখার ব্যবস্থা ঠিক করছি। আছে স্বামী, বেশ। আমি তাই যাচ্ছি। চলে যাও। তবে হ্যাঁ স্বামী, আমার কথাটা যেন আপনার মনে থাকে। অবশ্যই থাকবে, কেন থাকবে না? কে আছিস? ভালো একটি রাজ জ্যোতিষী পাঠিয়ে দে। চিরং চিরগং পরে রইল সাদাটা, আর রয়ে গেল ধরাটা। একটাই আমার গণনাতে বিলক্ষ এলো কি দৈব কি ব্রাহ্মণ। আমার এলো এক জৈব কি ব্রাহ্মণ, আমার গণনাতে বিলক্ষ এলো কি দৈব কি ব্রাহ্মণ। আমার কোনো নাতে বিলাখন, এলো এক জৈব কি ব্রাহ্মণ। পুষ্টি আমার কলার পাতা, কলম আমার বেড়ার বউ। গোষ্ঠী পুষ্টি আমার কলার পাতা, কলম আমার বেড়ার বউ। এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমার আমি লাঠির সাথে লগ্ন হয়ে, লাঠির সাথে লগ্ন হয়ে চলছি এখন বৃন্দাবন। এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমার আমি দুটির সাথে লগ্ন হয়ে, দুটির সাথে লগ্ন হয়ে চলছি এখন বৃন্দাবন। এলো এক দৈব কি ব্রাহ্মণ। আমার গণনাতে বিলক্ষণ এলো এক দৈব কি ব্রাহ্মণ। নমস্কার সদাগর মশাই, নমস্কার। আমাকে কি জন্য স্মরণ করেছেন? গণকের ঠাকুর, আজ্ঞে আমি আপনাকে এই জন্যই স্মরণ করেছি। আজ্ঞে মেহেরবানে খোদা আমাকে দুটি সন্তান দান করেছে, তাই আপনি আপনার কুষ্টি নামা দেখে ভালো করে গ্রাবাচ্ছা করে দুটি সন্তানের নাম রেখে দেবেন। ওই তো আপনাকে আমি বসিবার আসন দিয়েছি। সদাগর মশাই, দেখেন, বসিবার আসন যখন পেয়েছি তাহলে ওই নাম রাখতে আমার আর যে বিলম্ব হবে না নাকি?
হরে কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে হরে যেসো মেশো কয়না কঙ্কট মিম মাসের ৫ দণ্ডে নিজাম সওদাগরের একটি ঘটনা কি? হ্যাঁ, সওদাগর মশাই বললো তার 2টি সন্তান, আর আমার পাজি পুঁতি পাঠ করে বাঁচছি তার 1টি সন্তান। এর ব্যাস খেয়ে গেল না? একবার সওদাগর মশাইকে জিজ্ঞাসা করতে হয়, আরে সওদাগর মশাই বলেন। আগে আমি কি আপনার বিআই মশাই লাগি? হ্যাঁ, কাকর, আগে আপনি কি বলেছেন? তাহলে আপনি আমাকে বললেন আপনার 2টি সন্তান, আর আমার পাজি পুঁতি পাঠ করে পাচ্ছি আপনার 1টি সন্তান। আমি তো বলেছি আমার 2টি সন্তান। ভালো করে গণনা করেছেন? ও সদাগর মশাই, আমার পাজি পুঁতি কখনো মিছে কথা বলে না। আপনি সত্য করে বলুন তো আপনার কয়টি সন্তান? কনকের ঠাকুর, আগে আমার বিবির উদার হতে আগে 1টি সন্তানই হয়েছে, আগে আর আরেকটি সন্তান আগে ওই মানিকে মাঝি কোকাবের বন হতে বাগিনীর ডেরা হতে এনে দিয়েছে। এই হলো আমার 2টি সন্তান। তাকে বলবেন না সদাগর মশাই। হ্যাঁ, তাই তো বলি আমার পাজি পুঁতিতে প্যাস খেয়ে যাচ্ছে কেন? বেশ, এবার নাম রাখার ব্যবস্থা করুন। আগে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে হরে। পেয়েছি। যেসো মেশো কন্যা কঙ্কট মিম মাসের ৫ দণ্ডে নিজাম সওদাগরের জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে কামাল এই শয়তানটা কইল কিটা? হ্যাঁ, আর কয়ে চলে গেছে। হ্যাঁ, কয়ে তো চলে যাইব, উনি তো বাইসে গেছে। কিন্তু ওই সন্তান বড় হয়ে শয়তান ছাড়া কিছুই হবে না। হ্যাঁ। আগে যা সন্তান শয়তান হইলি কি আর না হইলি কি, তাই না? আমার নাম রাখার দরকার, নাম রেখে যাব। এবার 2য় সন্তানের নাম রাখতে হবে। এই যে পেয়েছি। যেসো মেশো কন্যা কঙ্কট মিম মাসের ৫ দণ্ডে নিজাম সওদাগরের কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে জামাল বাদশাহ। বাহ, অতি উত্তম নাম রাখা হয়েছে। এখন আমার বিদায়ের পালা। কনক ঠাকুর, আগে কি হয়েছে? আপনি কোথায় যাচ্ছেন? কেন নাম রাখা শেষ, আমি চলে যাচ্ছি। কি নাম রেখেছেন আমার নিকট বলছেন? এটাও তো একটা কথা, নাম রেখে খালি চলে যাচ্ছি, কিন্তু সওদাগর মশাইকে বলা হয়নি। আপনার আগে বলা উচিত ছিল। আজ্ঞে মশাই, তাহলে শুনুন, বলুন। আপনার জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে কামাল সওদাগর। মারা হাবা, মারা হাবা, আজ্ঞে, আজ্ঞে। চমৎকার সুন্দর নাম। আর আমার কনিষ্ঠ পুত্রের নাম? আর আপনার কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে বলেন। জামাল বাদশাহ। কনক ঠাকুর, ওরে বাবা রে! এই কনক ঠাকুর, কি হলো? আজ্ঞে, ধরতে হবে। আরে ধরতে তো হবে। উঠুন, উঠুন। আজ্ঞে খারাপ ঘটনা কি? স্যাপ স্যাপ না কে কে দেখে নই নাকি? ওই মশাই, কি হলো আপনার? আজ্ঞে মশাই, একটা কাম করলেন আপনি? হ্যাঁ, ওই হয়েছে কি? আজ্ঞে আপনি কাম করলেন, হেঁটে বলুন তো। বলেন। এত জোরে কি কি ধমুকটা! এদিকে আমার লাইনার বিষ্টর ভাইটা মবে যেটা ছিল সব হাইন্ডা বাইরে গেছে। আমি আপনাকে কেন ধমক দিচ্ছি বলতে পারবেন? অবশ্যই। কারণ আমি নিজামুদ্দিনের সওদাগর। আজ্ঞে
আমার একে পুত্রের নাম যদি কামাল সৌদাগর হয়, আরেকটি পুত্রের নাম বাদশা হয় কি করে? আজ্ঞে মশাই বুঝলেন না, হ্যাঁ? বলেন। আপনি হচ্ছেন সদাগর, তাই না? তাই তো আমি সদাগরের নামের সঙ্গে মিলিয়ে নাম রেখেছি আচ্ছা, কামাল সৌদাগর। বাহ, উত্তম হয়েছে না? হবেই তো, হ্যাঁ? আর আপনার ওই যে জ্যেষ্ঠ পুত্রের নাম, তাই না? ওই জ্যেষ্ঠ পুত্রের নাম বাদশা হলো কি করে? ওই সন্তানটি আমার পাঁচি পুঁতি পাঠ করে আমি পেয়েছি। আপনি ওই সন্তানটি বনের মাছ হতে কুড়িয়ে পেয়েছেন, তাই তো হলেও হতে পারে সে কোনো রাজা বাদশার সন্তান। তাই তো তার নাম রেখেছি জামাল বাদশাহ। আজ্ঞে করবে ঠাকুর, আজ্ঞে ও তো এখন আমার সন্তান, আজ্ঞে তাই ওর নামটা আমার নামের সঙ্গে মেল থাকতে হবে। আজ্ঞে তাই মেল করে রেখে দিন। আজ্ঞে বলেন বলেন, আজ্ঞে আমার নামের সঙ্গে মেল করে রাখবেন। হচ্ছে না তো, আমার পাঁচি পুঁতিতে তো পাঠ করে পাচ্ছি আপনার সন্তান নাম ওঠাই। আজ্ঞে তবু বলছি আপনি আমার নামের সঙ্গে মেল করে দেন। জামাল সদাগর বললেও হয়। হ্যাঁ, আজ্ঞে 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 আপনার নামের সঙ্গে মিলাতে হলে তাকে যে জামাল সওদাগর বলে ডাকতে হবে। মারহাবা, মারহাবা। আজ্ঞে সমদেকা, আজ্ঞে সুন্দর দুটি নাম। অবশ্যই আজ্ঞে আমি আপনার নাম রাখায় সন্তুষ্ট হয়ে আজ্ঞে আমি আপনাকে ওই যে রেল স্টেশন থেকে আজ্ঞে 5 গন্ডা জমি দান করে দেব। ও সওদাগর মশাই, আজ্ঞে আপনি কি করলেন? একেবারে তো আমাকে বড় লোক বানিয়ে ফেললেন। এই গণক ঠাকুর, আজ্ঞে আপনাকে আরো কিছু দেব। আরো কিছু দিবেন? আপনি বাড়িতে যাবার সময় হ্যাঁ আমার গোশালা থেকে হ্যাঁ দুটো দুগ্ধের গাভী নিয়ে যাবে। ও সদাগর মশাই, ব্রেক করেন। কারণ হ্যাঁ, বলেন, আমার বাড়িতে দুইটা গাভী। হ্যাঁ, আমি ওই দুইটা গাভী নিয়ে বাসি না। আর আপনি আমার আরো 2টা গাভী দিবেন স্যার। আমার নাম ফেরত দিয়ে আমি চলে যাই। নাম তো রাখা হয়ে গেছে, হয়ে গেছে? বাড়িতে গাভী আছে, আছে, বর্ণনা করবেন। অবশ্যই করব। তাহলে দর্শকদের মাঝে গাভীর বর্ণনা দিয়ে যাবার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। আগে মশাই, আগে আপনার আগে সদাগর মশাই আমাকে ওই যে 2 ভোট আছে না, হ্যাঁ, ওই দেবের বর্ণনা দিতে বলছে। দেব কি ধরো দিলা? হ্যাঁ দেব, ওই যে কয় অবশ্যই দিব। হ্যাঁ, তাহলে দিয়ে ফেলাই না। ও মনে সুখ নাহি রে, ওরে সুখ পরাদের ভরি, দুই ডাবিয়া কইরা চইলা কইরা হামরি মনে সুখ নাই রে। বলে সুখ নাই রে। আরে ও উল্টোমতে কলম্বিয়া মাগির গঞ্জে বাড়ি। কেছে? হ্যাঁ, মাগিরগঞ্জ। ওই তো মানিকগঞ্জ আর মাগিরগঞ্জ কি কথা? যাই হোক, কিভাবে বিয়ে করলাম জানেন? মনে করে গতকাল ভিডিয়া লম্বা করে আলাইব, এক জেলার নাম আপনি খারাপ করে কোন, আপনি তো গুইটা খাইবার চান ভালো করে কোন, নাইলে গুই দিব। ঘুরতেইব না, তাইলে মনে করেন হুনেন কেমবা করছি। আমি গান গায়ে গতকাল মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামছি, একটা মায়া মানুষ দেহি আমার ব্রিজের নিচে বৈশা কানতেছে। আমি কইলাম, ও মা জননী কান্দো কে? আমার কি কই জানেন? তাই আহারে ভাই কইও না, দেখছেন কামটা কইলো কি? আমি কইলাম মা জননী, আমারে কইলো ভাই। যাইকে মনে করেন দুঃখে পড়ছে,
বিচারি কয়ে ভালাইছে। তাই তো আমি যাই কইলাম কি হইছে। আরে আমার 20টা বছর ধরে স্বামী মারা গেছে, আজ পর্যন্ত আমার কে বিয়ের কথা কইল না। তাই ওই বিচারির কষ্টের কথা হই না, আমি আর দেরি করলাম না, দরদিরা মানিকগঞ্জ জজ কোর্টে যাইয়া একেবারে বিয়া করে হালাইছি। যারে মা কই যাও তারে তো বিয়া করবে। আরে দূর দুঃখে বসে কই বেরে বাদ। জামাল, আচ্ছা তোমার নাম কি? আমার নাম ফুলমতি। বাহ, খুব চমৎকার নাম, ফুলমতি। আচ্ছা ফুলমতি, তোমার কাছে শুরু গুটি আর একদিন লালে চাপাট আছে? হ্যাঁ আছে। ওগুলো আমার ভীষণ প্রয়োজন, ওগুলো পারবে? দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। এমন কি শর্ত ফুলমতি? ওই দানবরাজ আমাকে ধরে এনে এসেছে, তার হাতে থেকে আমাকে উদ্ধার করতে হবে। আচ্ছা ফুলমতি, তুমি কি বলতে পারবে ওই দানবের মৃত্যুর রহস্য? হ্যাঁ বলতে পারবো। ওই তো সাইনবোর্ডে লেখা আছে দানবরাজের মৃত্যুর বেশ রহস্য। তো, তুমি থাকো, আমি একটু বাড়ি গিয়ে দেখে আসি দানবের মৃত্যুর এমন কি রহস্য। ফুলমতি, ফুলমতি, বলো, বন্ধু। এই তো আমি দানবের প্রাণভ্রমণ ধরে নিয়ে এসেছি। ওকে মেরে ফেলো। বেশ। ও দানবরাজ, এই তো আছে বেল্লা, এই তো আছে বেল্লা। ও দানবরাজ, এই তোমার ঘাট থেকে মুন্ডা আদা করে দিলাম। শাবাশ 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 বন্ধু, ও বন্ধু, শাবাশ তোমার মিয়া বন্ধু।
বন্ধু সব দিকে যাবে, একদিকে যাবে না। কোন দিকে যাব না? ওই দক্ষিণ দিকে যাবে বেশ না। তো, আমি সেই দক্ষিণ দিকে যাব না। আর শোনো ফুলমতি, এই তো দেখতে পাচ্ছ যে কোনো একটা রেশমের ডোর, এই ডোর ধরে আমার মেয়ে ভাই সেই উপরে বসে আছে, বলেও কিন্তু রোশনি আনা দেবে না, কেমন? ঠিক আছে বন্ধু, তুমি আমি যাব আর আসবো, ঠিক মনে আছে। থাকে যেন ফুলমতি। আমার বন্ধু সেই যে গেল, এখনো ফিরে আসলো না। ওই তো রশি, ওই রশি দিয়ে জোকা দিতে না করেছে। ওই রশিতে আমি জোকা দিয়ে দেখি রশিতে কি আছে। ভাই, ও ভাই, আইসো, আইসো ভাই। দেখি রে বাবা, পাঠিয়ে দিলাম পুরুষ, উঠে এলো নারী। কে তুমি সুন্দরী? আমি ফুলমতি। ফুলমতি, কে? ফুলের মতোই তো দেখতে। চলে এসো আমার সঙ্গে। না, কেন? আমি যাব না। কিসের জন্য? চলে এসো। না, বলছি তো যাব না। কেন কিসের জন্য যাবে না? চলে এসো আমার সঙ্গে। বলছি তো যাব না। তুমি যদি স্বেচ্ছায় না যাও, আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। আমি বলছি কিছুতেই যাব না, না, না। তাহলে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো এখান থেকে। চলে এসো। যাব না। কেন? আমি যেতে পারি, আমার কিছু শর্ত আছে। বলো। আজ থেকে তুমি আমার ধর্মের ভাই, ওই, 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 ওই। আর কিসের আমি ভাই? তোমার ধর্মের বোন। ঠিক আছে, দেখতে দেখতে 6টি মাস কেটে যাবে। বলো বলো। আমাকে যে ওই দেলতলার কিস্সা শোনাতে হবে, কিন্তু দেলতলা? 3টি শর্ত আছে। বলো বলো। ওই শর্ত রাজা, উজির এবং দুঃখী কাঙ্গালি সব থাকতে পারবে। ঠিক আছে ঠিক আছে। কেউ হাসতে পারবে না, হ্যাঁ কেউ কাঁদতে পারবে না, হ্যাঁ, বুঝতে এবং পেরেছি। চিকিৎসা শেষ পর্যন্ত কেউ চলে তোমার যেতে পারবে না। সমস্ত শর্তেই আমি রাজি। এবার তুমি আমার সঙ্গে চলে তাই এসো। চলুন। দেখতে দেখতে 6টি মাস পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত যুবক ফিরে এলো না। সালাম, সালাম জনাব। যুবক, বলুন। আমার সেই মহামূল্যবান বস্তুগুলো সঙ্গে নিয়ে এসেছি। 16টি হীরার গুটি আর 3টি লালের চাপট আমি আপনার রাজ ভান্ডারে জমা দিয়ে দিয়েছি। মারহাবা, মারহাবা, মারহাবা। যুবক, তোমার এই শুভ সংবাদে আনন্দের হৃদয়টা আমার ভরে উঠেছে। তাই আমার এই আনন্দ মুহূর্তে তুমি আমার কাছে এমন কি চাও বলো। আপনার ভাটি নদীর তীর থেকে উজান নদীর তীর পর্যন্ত 7টি থানা বসিয়ে দিতে হবে। তারপর আর ওই 7টি থানায় আমাকে নায়েবের চাকরি দিতে হবে। তোমার শর্তগুলো আমি মেনে নিলাম। আর জামাল নামের 7টি খুন। না, না যুবক, এই কথাটি তুমি বলো না। আপনি আমাকে কথা দিয়েছিলেন জনাব। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে আরো একটি কথা আছে আমার। বলো। আমার হোম স্ত্রী দেওতলার বর্ত শুনতে চেয়েছে, সেই বর্তর আয়োজন আপনাকে করে দিতে হবে। কিন্তু একটি কথা, বর্ত শুনতে হলে কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না। বর্ত শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ চলেও যেতে পারবে না এবার জনাব। তুমি আসতে পারো, আমি ঠিক তোমার আছে, দেওতলা জানা। বর্তের আয়োজন করছি। এই কে আছিস? পরীক্ষে পাঠিয়ে দে। আদেশ করো। আদেশ করুন, যাবো না। পরি, বলুন যাবো না। আমার এই ছাইনি শহরে এলান করে আমার প্রজাদেরকে জানিয়ে দিবে আগামীকাল প্রকাশ্য দিবালোকে বেলা 10 ঘটিকার সময় আমার এই ছাইনি শহরের শাহী দরবারে দেওতলার বর্ত হবে। আর এই বর্ত শুনতে হলে 3টি শর্ত পালন করতে হবে। এই বর্ত শুনে কেউ হাসতে পারবে না,
কেউ কাঁদিতে পারবে না এবং বর্ত শেষ হওয়া পর্যন্ত কেউ চলেও যেতে পারবে না। কেমন? ঠিক আছে হুজুর। ঢোল ঢোল ঢোল, চামড়ার সামনে কাঠের ঢোল কখনই নাই। ঘটনা হইল আগামীকাল বেলা 10 ঘটিকায় এখানে দেওতলা বর্ত হবে, কিন্তু এই বর্ত শুনতে হলে 3টি শর্ত মানতে হবে। প্রথম শর্ত, কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, এবং কি বর্ত শেষ হওয়া পর্যন্ত কেউ এখান থেকে চলে যেতে পারবে না। বর্ত শুরু হবে, যে শুনবেন চলে আসেন। 3টি শর্ত মানতে হবে। প্রথম শর্ত, কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, এবং কি কিছু শেষ হওয়া পর্যন্ত চলে যেতে পারবেন না। ঠিক আছে, আপনি ছিটে যেয়ে বসুন। বাবা, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বর্ত শুরু হবে, সবাই বসে পড়ুন। আমার এই শাহিদার পারে বাহিরে কিসের শব্দ শোনা যায়? দেখে আসো, আমার মনে হচ্ছে এটা পাগল আসছে। দেখে আসো। হায়, পাগল পাগল মানুষগুলো, পাগল সারা দুনিয়ায়। ও, আপনি বর্ত শুনবেন না? আসেন আসেন, এত পাগল পাগল করেন, আপনি তো হেতে মধ্যে পাগল, আপনি আসেন। দাও, ওখানে বসো। সে পাগল হলেও মানুষ, পরে ওকে আসতে দাও। ঠিক আছে হুজুর, যান, আপনি যান। ওখানে বসো, পাগলিনী, ওখানে বসো। আমার শাহিদার পরে যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদের মধ্যে থেকে কেউ দেওতলার বর্ত বলতে পারবেন? হুজুর, শুধু একজনই বলতে পারবে, কিন্তু এবার তো শুনতে হলে যে বলতে পারবে তাকে কি দিবেন? যে বর্ত বলতে পারবে তার গলে পাতালপুরের রাজকন্যা বরমাল্লা পরিয়ে দিবে। শুধু তাই নয়, আমি আমার ছাইনি শহরে অর্ধেক রাজত্ব তার নামে উইল করে দেব। যাও, ঘটনা নাই না, আমি নিয়ে না আসো। বললে আমার ছোট ভাই আছে। যাও, তাকে নিয়ে আসো। আরে ছোট ভাই, ছোট ভাই, সালাম যাব না। সালাম। ভালো। বালু চলে গেছে আমার মুর্শিদ জিন্দা পীর দয়াল কালো গাজী নামে সিন্নি করে। সেই সিন্নি খেতে এসেছিল কুকাবের মন হতে এক পাগলিনী মা। জামাল সেখানে সিন্নি